বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রমবাজার হিসেবে বিবেচনা করা হয় মধ্যপ্রাচ্যকে। প্রতি বছর হাজারো তরুণ অনেক স্বপ্ন নিয়ে এই অঞ্চলের বিভিন্ন দেশে পাড়ি জমান। এদের শ্রম ও ঘামের কল্যাণে একদিকে যেমন পরিবারগুলোতে সচ্ছলতা ফিরছে, অন্যদিকে তাদের পাঠানো রেমিটেন্সে শক্ত হচ্ছে দেশের অর্থনীতি। কিন্তু ইরান যুদ্ধের পর হঠাৎ করেই যেন ছন্দপতন। আঞ্চলিক এই যুদ্ধ এই প্রবাসীদের ভাগ্যের চাকা যেন উল্টে দিল। এই যুদ্ধের প্রভাবে অনেকেরই কর্মস্থল এখন তালা ঝুলছে, ফলে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। আজকের এক্সপ্লেইনারে আমরা জানব কেন মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা আমাদের শ্রমবাজারকে খাদের কিনারে ফেলে দিচ্ছে এবং দ্রুত বিকল্প না খুঁজলে কতটা ভয়াবহ হতে পারে আমাদের অর্থনীতি। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে ওঠে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতের মতো দেশগুলোর বিভিন্ন স্থাপনা। এসব হামলায় হতাহতের তালিকায় বেশ কয়েকজন বাংলাদেশিও আছেন। সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে রেস্তোরাঁ ব্যবসায় ব্যাপক প্রভাব পড়ে। মধ্যপ্রাচ্যের রেস্তোরাঁ শিল্পে প্রচুর বাংলাদেশি কাজ করেন। সংঘাতের কারণে প্রায় 40 দিন টানা অস্থিরতা চলায় অনেক অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দুবাই বা কাতারের মতো দেশগুলো পর্যটনের উপর নির্ভরশীল। যুদ্ধের কারণে বিদেশি দর্শনার্থী আসা বন্ধ হয়ে যাওয়ায় অনেক প্রবাসী কাজ হারিয়েছেন। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় নির্মাণ সামগ্রীর সরবরাহ ব্যাহত হচ্ছে, ফলে নির্মাণ শ্রমিকরা নিয়মিত কাজ পাচ্ছেন না। পরিসংখ্যানের দিকে তাকালে এই সংকটের গভীরতা আরও স্পষ্ট হয়। বিএমইটির তথ্য মতে গত এক বছরে প্রতি মাসে গড়ে 95,000 মানুষ বিদেশে যেতেন, যার 80% ছিল মধ্যপ্রাচ্যমুখী। কিন্তু ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য বলছে যুদ্ধ শুরুর পর এই সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে অর্ধেক হয়ে গেছে। সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশের প্রায় 1 কোটি জনশক্তি দেশের বাইরে আছেন। এর মধ্যে সৌদি আরবে 20 লাখ, সংযুক্ত আরব আমিরাতে 10 লাখ, ওমানে 7 লাখ এবং কাতারে আছেন 4.5 লাখ। 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিকে আসা মোট রেমিটেন্সের 45%-এরও বেশি এসেছে মধ্যপ্রাচ্যের এই 6টি দেশ থেকে। যদিও ঈদ বা জরুরি প্রয়োজনে প্রবাসীরা এখন জমানো টাকা দেশে পাঠাচ্ছেন বলে সাময়িকভাবে রেমিটেন্স বেশি মনে হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে যখন লোক পাঠানো কমবে এবং সেখানে থাকা কর্মীরা কাজ হারাবেন, তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই সংকট শুধু চাকরি হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও এখন আকাশচুম্বী। এটিও প্রবাসীদের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ তারা নিজেরাই বা খাবেন কি, আর দেশেই বা টাকা পাঠাবেন কিভাবে। বিশেষজ্ঞদের মতে গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিনিয়োগ ও ভ্রমণের জন্য যে নিরাপদ ভাবমূর্তি তৈরি করেছিল, এই যুদ্ধের কারণে তা বড় প্রশ্নের মুখে পড়েছে। ফলে অবকাঠামো উন্নয়ন কমে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে অদক্ষ বা আধা দক্ষ কর্মীদের উপর। যদি দ্রুত বিকল্প বাজার তৈরি না করা যায়, তবে বেকারত্ব বাড়ার পাশাপাশি অবৈধ পথে ইউরোপ যাওয়ার প্রবণতা এবং মানব পাচারের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে। সরকার অবশ্য এই সংকট স্বীকার করে নিয়েছে। বর্তমানে মালয়েশিয়া, ওমান ও বাহরাইনের মতো পুরনো বাজারগুলো বিভিন্ন কারণে বন্ধ। এই পরিস্থিতিতে সরকার নতুন কিছু গন্তব্যের দিকে নজর দিচ্ছে। যেমন আগামী 5 বছরে জাপানে 1 লাখ কর্মী পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে, আর ইউরোপের দেশগুলোর মধ্যে রোমানিয়া, পর্তুগাল এবং রাশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়েছে। তবে এখানেও আছে বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের মতো অদক্ষ কর্মী দিয়ে ইউরোপ বা জাপানের বাজার ধরা সম্ভব নয়। এজন্য সরকার 104টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ভাষা শিক্ষা কর্মসূচির মাধ্যমে দক্ষ জনশক্তি করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, সময়ের সাথে পাল্লা দিয়ে যথেষ্ট দ্রুত এগোনো যাচ্ছে কি? মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তো সাময়িকভাবে থেমেছে, কিন্তু এই অর্থনৈতিক ক্ষত অনেক গভীর। এর প্রভাবে হাজারো রেমিটেন্স যোদ্ধা আজ দিশেহারা। আমাদের অর্থনীতির মেরুদণ্ড এই প্রবাসীদের রক্ষা করতে হলে কেবল কূটনৈতিক প্রচেষ্টায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং দক্ষ জনশক্তি তৈরি করে বিশ্ববাজারে বহুমুখীকরণই হবে এখন সময়ের দাবি।